কল্পনা করুন তো আপনি চোখের সামনেই দেখতে পাচ্ছেন পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে, অথচ আপনি তখন অন্য একটা গ্রহে একাই জীবিত আছেন। কেমন লাগবে? থাক, কষ্ট করে আর ভাবতে হবে না, কারণ এমন এক পরিস্থিতি নিয়েই আমাদের আজকের গল্প। তবে এতটাও সাধারণ না, গল্পে রয়েছে অনেক টুইস্ট আর সেই সাথে মজার কিছু ঘটনা। তো চলুন আর দেরি না করে আমরা সরাসরি গল্পে চলে যাই। আর বরাবরের মতো আপনাদের সাথে আমি আছি মুভিম্যান। গল্পের শুরুতে আমরা মহাকাশে থাকা বেশ কিছু অ্যাস্ট্রয়েড দেখতে পাই, যেগুলো পৃথিবীর দিকে ছুটে আসছিল। এগুলো সাইজে অনেক ছোট ছিল, কিন্তু আসল বিপদটা ছিল মঙ্গলের চারপাশে ঘুরতে থাকা অ্যাস্ট্রয়েডগুলোর মধ্যে একটা বিশাল সাইজের অ্যাস্ট্রয়েড পৃথিবীর দিকে ছুটে আসছিল। আর যদি এটা কোনোভাবে পৃথিবীতে এসে পড়ে তাহলে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। তাই বিজ্ঞানীরা অনেক রিসার্চ করার পর একটা সিদ্ধান্তে আসেন, আর তারা ঠিক করে চাঁদের বুকে একটা বিশাল বেস তৈরি করা হবে। আর এই বেস থেকে পৃথিবীর দিকে ছুটে আসা অ্যাস্ট্রয়েডকে লক্ষ্য করে পারমাণবিক রকেট ছোড়া হবে। এতে বিশাল অ্যাস্ট্রয়েডটা মহাকাশেই ধ্বংস হয়ে যাবে। আর এই প্ল্যান অনুযায়ী পৃথিবী থেকে বেশ কিছু বিজ্ঞানীকে চাঁদে পাঠানো হয়। তারা বছরের পর বছর কষ্ট করার পর সেখানে একটা বেস দাঁড় করায়। মূলত এই বেস থেকেই তারা রকেট নিক্ষেপ করবে, যাতে করে পৃথিবীকে বাঁচানো যায়। দীর্ঘ 8 বছরের কঠোর পরিশ্রমের পর অবশেষে তারা সফলতার মুখ দেখেছে। আর পৃথিবী থেকেও বেশ কিছু নিউক্লিয়ার রকেট চাঁদে নিয়ে আসা হয়েছে। প্রজেক্ট সফল হওয়ার কারণে পৃথিবীর মানুষেরা বিজয় উল্লাস শুরু করে। আর তখনই আমাদেরকে ইউকে দেখানো হয়, সেও পৃথিবী থেকে এখানে এসেছে এই প্রজেক্টেই কাজ করার জন্য। কিন্তু প্রজেক্টের থেকে তার বেশি মনোযোগ ছিল এখানকার কমান্ডার ন্যান্সির ওপর। আসলে ইউ ন্যান্সিকে প্রথমবার দেখার পর থেকেই তার উপর ক্রাশ খেয়ে যায়। আর তারপর থেকেই সে যতভাবে সম্ভব ন্যান্সির আশেপাশে থাকার চেষ্টা করে আর তাকে মনের কথা জানাবে বলে বিভিন্ন প্ল্যান করে। কিন্তু এদিকে ন্যান্সি আসলে ইউকে ঠিক মতো চিনতই না। কিছুক্ষণ পর দেখা যায় ইউ তার রুমে বসে গান শুনছিল, আর সে বসে বসে আবারও প্ল্যান করছিল কিভাবে ক্যাপ্টেনকে তার মনের কথা খুলে বলবে। আর ঠিক তখনই একটা অ্যালার্ম বেজে ওঠে, কারণ চাঁদের দিকে একটা সৌর ঝড় এগিয়ে আসছিল। আর এই ঝড়ের কারণে অনেকগুলো ছোট ছোট অ্যাস্ট্রয়েড চাঁদের দিকে ধেয়ে আসছে, আর এগুলো কিছুক্ষণের মধ্যেই চাঁদের বুকে আছড়ে পড়বে। আর এতে করে এতদিনে কষ্ট করে বানানো মানুষের বেজগুলো পুরোপুরি নষ্ট হয়ে যাবে। মাত্র 27 মিনিটের রেড অ্যালার্টে এই বেজে থাকা সব সায়েন্টিস্ট আর অ্যাস্ট্রোনটরা বেজ ছেড়ে পৃথিবীর দিকে যাওয়ার জন্য রেডি হয়ে যায়। কিন্তু এদিকে ইউ এর কানে তখনও হেডফোন থাকার কারণে সে কিছুই টের পায়নি। একটা সময় যখন সে বাইরে জানালা দিয়ে তাকায় তখন নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিল না। এভাবে হঠাৎ করে সবগুলো রকেট কেন চাঁদ ছেড়ে চলে যাচ্ছে সেটা সে কিছুতেই বুঝতে পারছিল না। আর যখন সে পুরো ব্যাপারটা বুঝতে পারে ততক্ষণে দেরি হয়ে গেছে। সে দ্রুত একটা গাড়ি নিয়ে রকেটের দিকে যেতে থাকে, যাতে সেও রকেটে করে সেখান থেকে পালাতে পারে। আসলে ততক্ষণে বাকি সব রকেটগুলো সেখান থেকে চলে যাওয়ার পর মাত্র একটাই রকেট তখনও ল্যান্ড করা ছিল। ইউ যত দ্রুত সম্ভব সেদিকে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু তার আর রকেটের মাঝে তখনই একটা বিশাল ফাটল দেখা যায়। তখন ইউ সেই ফাটলটাকে অ্যাভয়েড না করে সেটার উপর দিয়েই যাওয়ার প্ল্যান করে, কিন্তু সে ফাটলের অন্য পাশ পর্যন্ত পৌঁছাতে পারে না। আর এদিকে ইউকে গর্তের মধ্যে পড়ে যেতে দেখে ক্যাপ্টেন ততক্ষণে রকেটের লঞ্চ বাটনটা প্রেস করে দেয়, আর এর মাধ্যমেই চাঁদের বুক থেকে সর্বশেষ রকেটটাও ইউকে একা ছেড়েই সেখান থেকে চলে আসে। কিছুক্ষণের মধ্যেই অ্যাস্ট্রয়েড গুলো চাঁদের উপর আছড়ে পড়তে শুরু করে। ইউ তখন বেজে ফিরে যাওয়ার জন্য যতভাবে সম্ভব পাথরগুলোকে ফাঁকি দিয়ে সেদিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু অনেক চেষ্টা করার পরেও অ্যাস্ট্রয়েডের আঘাতে ইউ একটা সময় জ্ঞান হারায়। আর যখন ইউ এর জ্ঞান ফেরে সে পৃথিবীর দিকে তাকিয়ে তার টিমমেটদেরকে বকাবকি করতে থাকে, কারণ তারা সবাই তাকে এখানে একা ফেলে চলে গেছে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সে দেখতে পায় একটা বিশাল অ্যাস্ট্রয়েড পৃথিবীতে ক্রাশ করেছে, আর এই কারণে পৃথিবীর একটা বিশাল অংশ ধ্বংস হয়ে গেছে। এটা দেখে ইউ কিছুক্ষণের জন্য থমকে যায়। সে দাঁড়িয়ে থেকে ভাবছিল 8 বছরের তাদের এই কষ্ট একেবারেই বিফলে গেল। এরপর বেজে ফিরে এসে কিছুদিন ইউ পৃথিবীর সাথে কন্টাক্ট করার চেষ্টা করে, কিন্তু সে কাউকে খুঁজে পাচ্ছিল না। আর এভাবে কয়েক সপ্তাহ চেষ্টা করার পর ইউ ভাবতে থাকে হয়তো এই গ্যালাক্সিতে সেই একমাত্র মানুষ যে এখনো বেঁচে আছে। সারাদিন একা একা এই বেজে বসে সে করবেটা কি? তাই সে কাগজ দিয়ে কিছু ফুল বানায় আর পৃথিবীর মানুষদের জন্য একটা শ্রদ্ধাঞ্জলি দেয়। বেজে তখনও 300 মানুষের কয়েক বছরের খাবার ছিল, যেটা দিয়ে ইউ তার বাকি জীবন চালিয়ে দিতে পারবে। আর তাই সে ঠিক করে এখন যতদিন সে বেঁচে থাকবে তার মনের ইচ্ছাগুলো পূরণ করার চেষ্টা করবে, যা সে এতদিন করতে পারেনি। আর তাই সে সবার প্রথমে এসে চেষ্টা করে ক্যাপ্টেন ল্যান্সিং এর রুমে ঢোকার জন্য, কিন্তু সেই রুমের আসল পাসওয়ার্ড সে জানতো না, এজন্য চেষ্টা করেও সে ঢুকতে পারেনি। এরপর সে একটা বোর্ড ম্যানেজ করে চাঁদের বুকে কিছুক্ষণ স্লাইডিং করে। যত দিন যাচ্ছিল ইউ বিভিন্নভাবে চেষ্টা করে ক্যাপ্টেনের রুমের লক খোলার চেষ্টা করছিল। সে কয়েকশো কম্বিনেশন ট্রাই করার পরেও যখন ব্যর্থ হয় তখন সে ঠিক করে বিস্ফোরক দিয়ে দরজাটা উড়িয়ে দেবে। আর এতে এত জোরে বিস্ফোরণ হয় যে ইউ এর কাপড় তার শরীর থেকেই আলাদা হয়ে যায়। আর অবশেষে ক্যাপ্টেনের রুমে ঢুকে যখন সেখানে ক্যাপ্টেনের একটা ইউনিফর্ম দেখতে পায়, সেখানে সে ক্যাপ্টেনের একটা ছবি বসিয়ে তার সাথে ডিনার ডেট করে। আর ডেটে বসেই সে ক্যাপ্টেনের পুতুলটাকে নিজের মনের সব কথা খুলে বলতে শুরু করে। এমনকি সে ক্যাপ্টেনের ছবিতে কিস করারও চেষ্টা করে। আসলে তার মনে যত ধরনের ইচ্ছা ছিল সেগুলো সে পূরণ করার চেষ্টা করছিল, কিন্তু এদিকে সে তো জানে না যে পৃথিবীতে এখনো মানুষ বেঁচে আছে। আর তারা বেঁচে থাকা ক্যামেরার মাধ্যমে পৃথিবীতে বসেই তাকে দেখতে পাচ্ছিল। আর ক্যাপ্টেন তখন সবার সামনে অনেক লজ্জা পায় তার ছবির সাথে ইউ এই ধরনের আচরণ করছিল দেখে, কিন্তু তারা পৃথিবীতে বসে শুধুমাত্র ক্যামেরার
মাধ্যমে ইউকে দেখতে পাচ্ছিল, কিন্তু তার সাথে কোনোভাবেই যোগাযোগ করার কোনো উপায় ছিল না, কারণ রেডিও তখনও ঠিকঠাক কাজ করছিল না। পৃথিবীর সাধারণ মানুষেরা তখন আন্ডারগ্রাউন্ডে থাকতে শুরু করেছে, কারণ অ্যাস্ট্রয়েডের আঘাতে পৃথিবীর উপরের পরিবেশ বসবাসের অনুপযোগী হয়ে গেছে। চারিদিকে ধুলাবালিতে ভরে গেছে, আর সেখানে গাছ জন্মানোর মতো কোনো অবস্থাই ছিল না। এমনকি তারা ধারণা করছিল হয়তো কিছুদিনের মধ্যে পৃথিবীর সব প্রাণীরাই মারা যাবে। আন্ডারগ্রাউন্ডে থাকা মানুষেরা ছোট ছোট জারে গাছ বাঁচিয়ে রাখার চেষ্টা করছিল। এমনকি সূর্যের আলো ছাড়া মানুষেরাও ধীরে ধীরে ডিপ্রেশনে ভুগছিল। কিছু মানুষ তাদের চুল হারাতে শুরু করেছে, আর প্রতিদিন একটা নির্দিষ্ট পরিমাণের খাবার পেত তারা, শুধুমাত্র নিজেদেরকে বাঁচিয়ে রাখার জন্য। তখন এই আন্ডারগ্রাউন্ডের ক্যাম্পের চেয়ারম্যান ঠিক করে তাদের এই মানুষগুলোকে আশা দিতে হবে, তা না হলে হয়তো ভবিষ্যতে আরো খারাপ কিছু হবে। আর তাই তারা একটা মিটিং এর ডিসিশন নেয় ইউ এর ভিডিওগুলো তারা সবাইকে লাইভ দেখাবে, আর এতে সাধারণ মানুষের মধ্যে বেঁচে থাকার আশা জাগবে। কিন্তু যেহেতু তারা ইউ এর থেকে কোনো শব্দই পাচ্ছিল না, তাই তারা ঠিক করে একজন ভয়েস ওভার আর্টিস্টকে দিয়ে ইউ এর ভিডিওগুলো ডাব করে সবাইকে দেখাবে। তার মানে বুঝতেই পারছো বন্ধুরা, পৃথিবী ধ্বংস হয়ে গেলেও আমার ক্যারিয়ার ধ্বংস হওয়ার চান্স নেই। তো যাই হোক, আসলে তারা চাচ্ছিল ইউকে একজন হিরো হিসেবে সবার সামনে উপস্থাপন করতে, কিন্তু তারা তো জানতো না যে আসলে সে একটা কমেডিয়ান। আর এই ডিসিশনের পর ল্যান্সিং একটা মাইকে বেঁচে থাকা মানুষদেরকে জানায় তারা চাঁদে একজন মানুষকে জীবিত খুঁজে পেয়েছে, আর তার ব্যাপারেই সবকিছু 30 দিন পর থেকে লাইভে সবাইকে দেখানো হবে। কিন্তু সাধারণ মানুষেরা এই নিউজটা বিশ্বাস করছিল না, আর তারা ক্যাম্প থেকে বের হয়ে যায়। এদিকে ইউ তখন চরম ডিপ্রেশনে ভুগছিল, আর তাই সে সিদ্ধান্ত নেয় এভাবে বেঁচে থাকার থেকে মারা যাওয়া ভালো। আসলে সে সুইসাইড করার প্ল্যান করছিল। তাই ইউ উঠে গিয়ে কিছু মেডিসিন আনার জন্য স্টোরেজের দিকে যেতে থাকে। যাওয়ার পথে সে রাস্তায় একটা খাবারের প্যাকেট খুঁজে পায়, যেটা সে খায়নি। আর তখনই সে দরজা খুলে ভেতরে পর্দার অন্য পাশে একটা মেয়েকে শুয়ে থাকতে দেখতে পায়। ইউ এটা দেখে একেবারে যেন জোশ ফিরে পায়, আর সে মেয়েটার সাথে বেশ ভাব নিয়ে কথা বলতে থাকে। কিন্তু কাছাকাছি আসার পর ইউ দেখতে পায় এটা কোনো মানুষ ছিল না, আসলে এটা ছিল একটা ক্যাঙ্গারু, যেটাকে রিসার্চের জন্য এখানে আনা হয়েছিল। আর ঠিক সেই সময় ল্যান্সিং পৃথিবীতে লাইভ স্ট্রিম করতে শুরু করে, আর সবার প্রথমে মানুষ যেটা দেখতে পায় সেটা হলো একটা ক্যাঙ্গারুর ফেস। আর এদিকে বোকা ভয়েস আর্টিস্ট ক্যাঙ্গারুর মুখ নাড়ানোর সাথে সাথেই কথা বলতে শুরু করে। এটা দেখে মনে হচ্ছিল যেন ক্যাঙ্গারুটাই কথা বলছে। এই ক্যাঙ্গারুটার নাম ছিল কিং কং। ল্যান্সিং তখন দ্রুত ভয়েস আর্টিস্টের চুল টেনে ধরে তাকে থামিয়ে দেয়। যাই হোক, যদিও এই ঘটনায় পৃথিবীতে থাকা লোকেরা তেমন কিছুই বুঝতে পারেনি। তারা ভাবছিল হয়তো চাঁদ থেকে শব্দ দেরিতে আসছে, তাই ফুটেজের সাথে কোনো মিল ছিল না। এদিকে চাঁদে থাকা ইউ তখন রিসার্চ ল্যাবে এসে কিং কং এর ব্যাপারে জানতে থাকে, আর সেখানকার ডাটা অনুযায়ী দেখা যায় কিং কং বেশ বদমেজাজি আর পেটুক টাইপের ক্যাঙ্গারু। কিন্তু ইউ যে উদ্দেশ্যে স্টোরেজে গিয়েছিল, অর্থাৎ তার সুইসাইড করার মেডিসিনের জন্য, সেটা তো আনা হয়নি। তার উপর আবার কিং কং এর আক্রমণ করার স্বভাব দেখে ইউ ভয়ে একটা বেলচা হাতে নিয়ে আবারও স্টোরেজে আসে। কিন্তু কিং কং তার হাতে থাকা বেলচা দেখে ভয় তো পাই না, উল্টো ইউ এর কাছে এসে বেলচাটা কেড়ে নিয়ে এমন ভাবে ভেঙে ফেলে যেন দেখে মনে হচ্ছিল এটা কাগজের তৈরি। প্রথমবার ব্যর্থ হওয়ার কারণে ইউ আবারও প্ল্যান করে, আর সে এবার একটা ফিমেল ক্যাঙ্গারুর বেশ নিয়ে সেখানে আসে। প্রথমে তো কিং কং তাকে দেখে বেশ অ্যাট্রাক্ট হয়, কিন্তু কিছুক্ষণ পরে যখন সে বুঝতে পারে এটা আসলে ইউ, তখন রেগে কিং কং ইউকে একটা লাথি দিয়ে স্টোরেজ থেকে বের করে দেয়। এভাবে অনেক অপমান সহ্য করার পর ইউ এবার সিদ্ধান্ত নেয় তাকে একেবারে প্রস্তুত হয়ে কিং কং এর সামনে যেতে হবে। তাই সে এবার সাথে করে একটা বিশাল মেশিন গান নিয়ে একদম হিরোর মতো এন্ট্রি নেয়, আর এবার সে কিং কং এর সামনে এসেই তার উপর গুলি করতে শুরু করে। আসলে এগুলো ছিল প্লাস্টিকের ছোট ছোট বল। যাই হোক, কং প্রথমে কিছুক্ষণ ভয়ে এদিক ওদিক দৌড়াতে থাকে, কিন্তু যখন ইউ এর গুলি শেষ হয়ে যায় তখন ঘটনা একদম পাল্টে যায়। কং তখন আবারও ইউকে তাড়া করতে থাকে, আর এভাবে ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে তারা দুজনে একটা রুমে এসে ফাইট করার জন্য প্রস্তুত হয়। তারা একে অপরকে ঘুষি মারতে থাকে, কিন্তু কং এর সাথে ইউ তেমন বেশি একটা সুবিধা করতে পারছিল না। এক পর্যায়ে মারামারি করতে করতে তারা দুজনেই ক্লান্ত হয়ে পড়ে, আর তখনই ইউ খেয়াল করে সেখানে থাকা রেডিওতে কিছু একটা সিগন্যাল পাচ্ছিল। এটা দেখে ইউ অনেক এক্সাইটেড হয়ে যায়। সে বুঝতে পারে যে আসলে পৃথিবীতে এখনো মানুষ বেঁচে আছে, আর তাই সে আবারও বাঁচার আশা ফিরে পায়। কিন্তু আসলে এই রেডিওর সিগন্যালটা আসছিল কং এর লেজের কারণে। তার লেজে কিছু তার নাড়াচাড়া খাচ্ছিল, কিন্তু এটা তো ইউ জানতো না। আর তাই সে এরপর থেকে টানা 200 দিন পৃথিবীর উদ্দেশ্যে মেসেজ পাঠাতে শুরু করে, এই আশায় যে হয়তো কখনো তারা তার সাথে কন্ট্যাক্ট করতে পারবে। আর এতদিন একসাথে থাকার কারণে এখন কিং আর ইউ একটা পরিবারের মতোই হয়ে গিয়েছিল। তারা একসাথে সারাদিন সময় কাটাতো। অনেকদিন অপেক্ষা করার পর ইউ বুঝতে পারে পৃথিবী থেকে তার জন্য কোনো সাহায্য আসবে না। তাই সে সিদ্ধান্ত নেয় অ্যাপোলো 18 নামের একটা অনেক পুরাতন মহাকাশযান চাঁদে এসেছিল, আর ওটাতেই কিছু মডিফাই করে সে পৃথিবীতে ফিরে যাওয়ার চেষ্টা করবে। এদিকে পৃথিবীতে থাকা মানুষেরাও তখন এই বিষয়ে গবেষণা করতে শুরু করে। তারা এটা বের করার চেষ্টা করছিল যে কোনোভাবে ইউকে এই কাজে সাহায্য করতে পারে কিনা। ইউ একটা গাড়ি নিয়ে অ্যাপোলো 18 এর কাছে আসে, আর সেখানে কিছু পরীক্ষা নিরীক্ষা করার পর দেখা যায় এটাকে যদি আবারও সচল করা যায় তাহলে হয়তো ইউ এটা নিয়ে পৃথিবীর দিকে যেতে পারবে। আর তাই ইউ এবার সাথে করে অ্যাপোলো 18কে বেজে নিয়ে আসে, আর সেটার উপর কাজ করতে শুরু করে। পৃথিবী থেকে সবাই দেখছিল ইউ অনেক কঠোর পরিশ্রম করছে, কারণ এখানে তাকে সবকিছু একাই করতে হচ্ছিল। এদিকে পৃথিবীতে থাকা টিম তার কাজ দেখে অনেক অবাক হচ্ছিল।
যখন তারা ইউ এর ডিটেলস চেক করে সেখানে দেখা যায় সে আসলে একজন ইঞ্জিনিয়ার ছিল, যদিও সে চাঁদে গিয়েছিল মেইনটেনেন্সের পদ নিয়ে। কিন্তু কাজ করার সময় ইউ খেয়াল করে যে অ্যাপোলোতে মাত্র 22 পাউন্ড ওজন বহন করার ক্ষমতা আছে, কিন্তু কং এর একার ওজনই ছিল 22 পাউন্ডের থেকে অনেক বেশি। তাই সে সিদ্ধান্ত নেয় কংকে চাঁদের মধ্যে দূরে কোথাও ছেড়ে দিয়ে আসবে। প্ল্যান মতো যখন সে কংকে দূরে রেখে ফিরে আসতে যায়, কং আবারও তাকে এসে ধরে ফেলে। তাই বাধ্য হয়ে ইউ কংকে আবারও বেজে ফেরত নিয়ে আসে। বেজে ফিরে আসার পর ইউ যখন চিন্তা করছিল কিভাবে অ্যাপোলোকে আরো শক্তিশালী করা যায়, তখন সে জানতে পারে আসলে তাদের নিউক্লিয়ার রকেটগুলোর জন্য এক ধরনের শক্তিশালী এক্সজস্ট বানানো হয়েছিল, আর সেগুলোর একটা প্রোটোটাইপ এখনো বেজ 1-এ আছে। আর এটা দেখে ইউ আবারও সাহস পায় আর দেরি না করে কংকে নিয়ে বেরিয়ে পড়ে বেজ 1-এর উদ্দেশ্যে। কিন্তু সমস্যা হলো বেজ 1 ছিল চাঁদের অন্য আরেক প্রান্তে, যেখানে যেতে হলে তাদের অন্তত 2 সপ্তাহ লেগে যাবে। কিন্তু এর থেকেও বড় সমস্যা ছিল তাদের যে গাড়িটা আছে সেটা সূর্যের আলোতে সোলার পাওয়ারে চলে। আর তাই যদি তারা এমন কোনো এলাকায় আটকে যায় যেখানে 2 থেকে 3 দিন সূর্যের আলো পড়ে না, তাহলে তাদেরকে সূর্যের আলোর জন্য আরো প্রায় 2 সপ্তাহ অপেক্ষা করতে হবে। তাই সে সিদ্ধান্ত নেয় সে বেজ 1-এ উল্টো দিক দিয়ে যাবে, অর্থাৎ সূর্যের আলোর সাথে সাথে সেও এগিয়ে যাবে। যদিও এই রাস্তায় তার 2 সপ্তাহের বেশি সময় লাগবে, কিন্তু এটা তার কাছে সেফ মনে হচ্ছিল। আর এরপর শুরু হয় তাদের যাত্রা। প্রথম কিছুদিন তো ইউ আর কং একে অপরকে বিভিন্নভাবে মাতিয়ে রাখছিল, কিন্তু যত দিন যাচ্ছিল এই সফরটা তাদের জন্য অনেক বেশি কঠিন হয়ে পড়ছে। মাত্র 4 ঘন্টা ঘুম আর সারাদিন ড্রাইভিং করে ইউ এর অবস্থা পাগল প্রায়। বহুদিনের সফর শেষ করে অবশেষে তারা একদিন বেজ 1-এ এসে পৌঁছায়। আর সেখানে এসে সেই এক্সজস্টটা দেখে ইউ এর বেশ শান্তি লাগে, কিন্তু সেখানে ঢুকতেই একটা লাল বাটন দেখে কং সেটাতে চাপ দেয়, আর এতে ইউ বেশ ভয় পেয়ে যায়। কিন্তু পরবর্তীতে জানা যায় আসলে এটা একটা সেফটি বাটন ছিল। কিন্তু কং এর এই আচরণের কারণে ইউ তাকে গাড়ির পেছনে একটা ছোট কন্টেনারে আটকে রাখে। আর এরপর তারা আবারও তাদের বেজের দিকে ফিরতে শুরু করে। ফেরার সময় ইউ অনেক জোরে গান বাজিয়ে ড্রাইভিং করছিল, আর তখনই রাস্তার মাঝখানে সেই কন্টেনারটা কংকে সহ ইউ এর গাড়ি থেকে আলাদা হয়ে যায়, কিন্তু ইউ কিছুই টের পায়নি। প্রায় কয়েকশো মাইল আসার পর যখন সে বুঝতে পারে কং তার সাথে নেই, প্রথমে সে সিদ্ধান্ত নেয় আবারও ফিরে গিয়ে তাকে নিয়ে আসবে। কিন্তু যদি এখন সে ফিরে যায় তাহলে আসার সময় সে আর সূর্যের আলো পাবে না। তাই ইউ বেজের দিকেই তার গাড়ি নিয়ে যাচ্ছিল, কিন্তু এতদিন সাথে থাকার কারণে ইউ কিছুতেই কংকে একা ফেলে যেতে পারছিল না। তাই সে আবার গাড়ি ঘুরিয়ে কংকে বাঁচাতে সেদিকেই ছুটে আসে। আর এই সবকিছুই পৃথিবী থেকে সবাই দেখছিল। ইউ এর এই ডিসিশনে পৃথিবীতে থাকা সবাই অনেক খুশি হয়, আর কং এর কাছে আসার পর সে খুশিতে ইউকে আদর করতে থাকে। পৃথিবীতে থাকা মানুষেরা তখন ইউকে সাহায্য করার জন্য চাঁদে রেখে আসা একটা রোবোটিক কুকুরকে অ্যাক্টিভ করার চেষ্টা করছিল। এদিকে ইউ আর কং তখন ফিরে আসার জন্য একটানা 50 ঘন্টা না ঘুমিয়ে ড্রাইভিং করতে থাকে, কারণ তারা যদি ঘুমানোর জন্য ব্রেক নেয় তাহলে সূর্যের আলো তাদেরকে ছাড়িয়ে চলে যাবে। কিন্তু এভাবে 50 ঘন্টা না ঘুমিয়ে থাকার কারণে ইউ আর কং এর মাথা ঠিকমতো কাজই করছিল না। এত চেষ্টা করার পরেও তারা দেখতে পায় সূর্যের আলো তাদেরকে ছেড়ে চলে যাচ্ছে, আর সূর্যের আলো না থাকা মানে চারিদিকে প্রচুর ঠান্ডা পড়তে শুরু করবে। ঠান্ডার হাত থেকে নিজেদেরকে বাঁচানোর জন্য ইউ গাড়িতে থাকা হিটার অন করে দেয়, আর এর ফলে দ্রুত ব্যাটারির চার্জও কমতে থাকে। অবশেষে তাদের বেস থেকে মাত্র 35 মাইল দূরে গাড়িটা থেমে যায়। এদিকে পৃথিবীর মানুষেরা যে রোবোটিক কুকুরটাকে ইউ এর কাছে পাঠানোর চেষ্টা করছিল সেটাও কিছু দূরে এসে একটা খাদে পড়ে যায়। ইউ তখন প্রায় আশাই ছেড়ে দিচ্ছিল। সে বুঝতে পারে এবার হয়তো সে আর বাঁচতে পারবে না, কারণ চারিদিকে ভীষণ রকমের ঠান্ডা পড়তে শুরু করেছে। ইউ শেষবারের মতো ক্যাপ্টেনের ছবিটা দেখার জন্য পকেট থেকে একটা আয়না বের করে, আর তখনই সে একটা বিষয়ে খেয়াল করে যে কং এই আয়না থেকে রিফ্লেক্ট হওয়া আলো নিয়ে খেলার চেষ্টা করছে। এটা দেখে তার মাথায় একটা বুদ্ধি আসে। ইউ তাদের গাড়ির দরজাটা খুলে ফেলে আর তার যন্ত্রপাতি দিয়ে একটা স্লাইড বানায়। এরপর এই স্লাইডটাকে সে কং এর স্যুটের সাথে দড়ি দিয়ে বেঁধে দেয়, আর একটা ফ্ল্যাশ লাইট দিয়ে সে কং এর সামনে আলো মারে। এতে কং আবারও এক্সাইটেড হয়ে লাফিয়ে আলো ধরার চেষ্টা করে। ওই গাধার সামনে মূলা ঝুলানোর মতো কাহিনী আর কি, কিন্তু এই বুদ্ধিটা অনেক ভালোভাবেই কাজে লাগে। আর কং এর শক্তিশালী পায়ের জন্য তারা অনেক দ্রুত সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। চাঁদের বুকে এমন দৃশ্য হয়তো আর কেউ কখনো দেখবে না। এরপর যখন তাদের সামনে একটা বিশাল ফাটল আসে তখন ইউ আগের থেকেই সেট করে রাখা গ্যাসের সিলিন্ডার খুলে দেয়। এতে প্রেসার ক্রিয়েট হয় আর তারা দুজনেই ফাটলটা পার হয়ে আসে। পৃথিবীতে থাকা সবাই তখন আবারও উল্লাসে ফেটে পড়ে, এমনকি সেখানকার মানুষেরা ইউ এর জন্য বেশ কিছু পুরস্কারের ব্যবস্থাও করে। ইউ যখন পৃথিবীতে ফিরে আসবে তখন এগুলো তারা তাকে দেবে। আর এই ঘটনা মনে রাখার জন্য তারা একটা উঁচু টাওয়ার বানায় যেখানে আলো রিফ্লেক্ট করবে। পৃথিবীতে থাকা বিজ্ঞানীদের আরো 3 মাস সময় লাগবে চাঁদে থাকা বেজের সাথে কন্ট্যাক্ট করার জন্য। 516 দিন পার হয়ে গেছে।
আর ইউ এখনো তার প্রজেক্টে কাজ করে যাচ্ছিল। আসলে সে যতটা সহজ ভেবেছিল বিষয়টা ততটা সহজ ছিল না, কারণ অ্যাপোলো 18 ছিল একটা পুরাতন মডেলের নভোযান, আর তার সাথে এই আধুনিক মডেলের এক্সস্ট খাপ খাওয়ানোটাই ছিল বড় একটা চ্যালেঞ্জ। একদিন দুপুরে ইউ যখন আবারও রেডিও থেকে সাউন্ড আসতে শোনে তখন সে বেশ খুশি হয়ে যায়, কিন্তু এবার খেয়াল করে দেখার পর সে বুঝতে পারে যে আসলে এটা তারের নাড়া লাগার কারণেই হচ্ছিল। আর এটা দেখে ইউ এর একেবারেই মন ভেঙে যায়। সে আবারও ভাবতে থাকে যে এতদিন ধরে মিথ্যা আশা নিয়ে সে কাজ করে গেছে, আসলে হয়তো পৃথিবীতে কেউই বেঁচে নেই। ইউ আবারও আশা হারাতে থাকে, তাই সে সিদ্ধান্ত নেয় আবারও সুইসাইড করার। অথচ এদিকে পৃথিবীতে থাকা ক্যাপ্টেন সবকিছুই দেখছিল। সে বুঝতে পারে ইউ আবারও হতাশ হয়ে গেছে, তাই সে এবার মাইকে সেখানে থাকা সব মানুষদেরকে বলে আসলে ইউ কোনো হিরো না, সে আপনাদের মতো একজন সাধারণ মানুষ যাকে ভুল করে আমরা চাঁদে ফেলে রেখে এসেছিলাম, কিন্তু সে অনেক লম্বা সময় জুড়ে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য পরিশ্রম করে যাচ্ছে, আর তাই সে অবশ্যই আমাদের কাছ থেকে এর জন্য একটা সংবর্ধনা পায়। এরপর তারা সবাই মিলে বাইরে আসে আর তাদের হাতে টর্চ লাইট নিয়ে চাঁদের দিকে মারে, এটা বোঝানোর জন্য যে ইউ একা না, তার সাথে পৃথিবীর সবাই আছে। ইউ তখন বেস থেকে বাইরে এসে তার হেলমেটটা কেবল খুলতে যাবে, ঠিক তখনই তার চোখে পড়ে পৃথিবীতে আলো জ্বলছে, আর এটা দেখে সে বুঝতে পারে যে পৃথিবীতে এখনো মানুষ বেঁচে আছে। অবশেষে প্রায় 613 দিন পর পৃথিবী থেকে প্রথমবারের মতো আবারও চাঁদের বেজে মানুষের সাথে কন্ট্যাক্ট করা হয়। ইউ আবারও তার টিম মেম্বারদেরকে জীবিত দেখে অনেক খুশি হয়ে যায়। এতদিন পর ইউ মানুষের মুখ দেখতে পেয়ে অনেক বেশি ইমোশনালও হয়ে পড়ে। তাদের সাথে বেশ কিছুক্ষণ কথা বলার পর পৃথিবী থেকে ক্যাপ্টেন আর তার টিম ইউকে বেশ কিছু ব্লু প্রিন্ট দেয়, সেগুলোতে অ্যাপোলো 18 আর তাদের অত্যাধুনিক এক্সস্টকে একসাথে করার উপায় দেওয়া ছিল। আর এখন ইউ ক্যাপ্টেনের সাথে প্রতিদিন কথা বলে, আর তারা সময়ের সাথে সাথে খুব ভালো বন্ধুও হয়ে ওঠে। যেদিন ইউ তার কাজটা সফলভাবে শেষ করে সেদিন রাতে সে ল্যান্সিংকে জানায় চাঁদে আসার জন্য যখন প্রথমে তাকে মেইনটেনেন্সের পদ দেওয়ার কথা বলা হয়েছিল সে রিজেক্ট করে দিয়েছিল, কিন্তু ফেরার সময় যখন সে ল্যান্সিং এর হাসি মাখা মুখটা দেখতে পায় তখন সে আবারও তার সিদ্ধান্ত পাল্টে রাজি হয়েছিল। ঠিক তখনই ল্যান্সিংও তার কাছে একটা বিষয় স্বীকার করে, চাঁদ থেকে চলে আসার দিন সে ইউকে ফাটল থেকে উঠতে দেখেছিল, কিন্তু তারপরেও সে রকেটটাকে থামায়নি, কারণ সেদিন ইউকে বাঁচাতে গেলে তাদের সবাইকে মারা যেতে হতো। এমনকি সে এটাও বলে যদি আবারও এমন কোনো সিচুয়েশন তৈরি হয় তাহলে সে এই কাজটা আবারও করবে। এদিকে তখন আবারও মহাকাশে পৃথিবীর দিকে কিছু একটা আসছে সেটা সিগন্যাল দেখা যায়। পরের দিনই ইউ তার বানানো অ্যাপোলোটাকে নিয়ে চাঁদ ছেড়ে পৃথিবীর দিকে যাওয়ার চেষ্টা করে, আর সে খুব সফলভাবেই পৃথিবীর সব থেকে কাছাকাছি স্টেশনে এসে পৌঁছায়। তারপর ইউ আর কং সেখানে ঢুকে এসকেপ পথ খুঁজতে শুরু করে। এদিকে তখন পৃথিবীতে থাকা মানুষেরা দেখতে পায় আরেকটা বিশাল অ্যাস্টেরয়েড পৃথিবীর দিকে ধেয়ে আসছে, আর যদি কোনোভাবে এটার সাথে পৃথিবীর ধ্বংস হয় তাহলে এই মহাবিশ্ব থেকে পৃথিবীর অস্তিত্ব বিলীন হয়ে যাবে। আর এমন অবস্থা দেখে পৃথিবীর সবাই বুঝতে পারে এই বিপদ থেকে যদি এখন তাদেরকে কেউ বাঁচাতে পারে সেটা হলো একমাত্র ইউ। আর তাই ল্যান্সিং তখন রেডিওর মাধ্যমে ইউ এর সাথে কন্ট্যাক্ট করে আর তাকে সবকিছু খুলে বলে। সবকিছু শোনার পর ইউ এক মুহূর্ত সময় না নিয়ে বলে আমি এটা করব। আসলে তাদের প্ল্যান ছিল বেজ 1 থেকে নিয়ে আসা সেই এক্সোস্টটা দিয়ে পৃথিবীতে আসার আগেই অ্যাস্টেরয়েডটাকে ধ্বংস করে ফেলবে। তাই ইউ তখন একটা এসকেপ পথ খুঁজে কংকে সেটাতে ঢুকিয়ে দেয়। কং তাকে ছেড়ে কিছুতেই যেতে চাচ্ছিল না, কিন্তু ইউ তাকে জোর করে একাই পৃথিবীর দিকে পাঠিয়ে দেয়। এরপর সে তার অ্যাপোলো শিপ নিয়ে অ্যাস্টেরয়েডের দিকে ছুটে যায়। যাওয়ার সময় দেখা যায় তার চারপাশে আরো অনেক ছোট ছোট অ্যাস্টেরয়েড ছিল, কিন্তু ইউ খুব দক্ষতার সাথে সেগুলো পাশ কাটিয়ে বড় অ্যাস্টেরয়েডের দিকে এগিয়ে যায়। এক পর্যায়ে হঠাৎ করেই তার শিপের এয়ার প্রেসার কন্ট্রোল ঠিকমতো কাজ করছিল না, তাই শিপটা কন্ট্রোল করতে হিমশিম খেতে হচ্ছিল। তখন ল্যান্সিং তাকে একটা উপায় বলে যে তাকে এখনই শিপের দরজা খুলে দিতে হবে, কিন্তু ইউ দরজা খোলার সময় দেখে দরজা লক হয়ে গেছে, তাই সে বাধ্য হয়ে দরজাটা ভেঙে ফেলে। আর এরপর বেশি সময় বাকি ছিল না। শিপের দরজা ভেঙে যাওয়ার কারণে এখন বাকি কাজটা ইউকে ম্যানুয়ালি করতে হবে। সে দরজা থেকে বের হওয়ার আগে পৃথিবীর মানুষের উদ্দেশ্যে বেশ কিছু ইমোশনাল কথা বলে। সে বলে ল্যান্সিং যেন তাকে সবসময় মনে রাখে, আর সে আরো বলে আমি সারা জীবন একা ছিলাম, এত মানুষের ভালোবাসা পাবো কখনো ভাবিনি, তাই যদি সবার জন্য আমার নিজেকে উৎসর্গ করতে হয় তাহলে আমি বারবার সেটা করার জন্য রাজি আছি। আর তার কথাগুলো শুনে পৃথিবীতে থাকা সবার চোখে পানি চলে আসে। আজকে তাদের জন্য ইউ নিজের জীবন দিয়ে দেবে, কিন্তু এতে ইউ এর কোনো আফসোস ছিল না। এরপরে দেখা যায় ইউ সেই এক্সস্টটা হাতে তুলে নিয়ে অ্যাস্টেরয়েডের দিকে এগিয়ে যাচ্ছিল, আর সে যত কাছে যাচ্ছিল তার স্যুট তত ক্ষয় হতে শুরু করে। এক পর্যায়ে সে সিগন্যাল দিলেই পৃথিবী থেকে ল্যান্সিং নিজের হাতেই এক্সস্টটাকে ব্লাস্ট করে দেয়, আর সেই সাথে পৃথিবী আরো একবার ধ্বংসের হাত থেকে বেঁচে যায়। কিন্তু ইউ এখানেই মারা যায়। আমরা 10 বছর পরের পৃথিবীকে দেখতে পাই, যেখানে বেঁচে থাকা মানুষগুলো আবারও নতুন করে পৃথিবীটাকে সাজিয়ে নেওয়ার চেষ্টা করছে। তারা এখন ওপরের খোলা বাতাসে নিঃশ্বাস নিতে পারছে, আর সেখানে কং এর একটা স্ট্যাচুও বানানো হয়েছে তার অবদানের কারণে। এরপর আমরা দেখি ক্যাপ্টেন ল্যান্সিং আবারও একটা নতুন টিম নিয়ে চাঁদে ফিরে এসেছে তাদের বেসগুলো ঠিক করতে। আর এখানে আসার পর তার মনে হচ্ছিল ইউ এখনো তার সাথেই আছে।
সে নতুন পৃথিবীর দিকে তাকিয়ে ইউকে পাশে কল্পনা করে বলছিল, আমি কখনো তোমাকে ভুলবো না, আর পৃথিবীর মানুষও কোনোদিন তোমার অবদান ভুলতে পারবে না। তুমি আমাদের সবার মনের গভীরে আজীবন বেঁচে থাকবে। আর এখানেই আমাদের এই গল্পটা শেষ হয়ে যায়। এই মুভিটা দেখার সময় আমার মনে হচ্ছিল হয়তো ইউ এর ধৈর্য নিয়ে তোমাদেরকে কিছু বলবো, কিন্তু এখন মনে হচ্ছে এই গল্প থেকে একটাই জিনিস শেখার আছে, আর সেটা হলো স্রষ্টা আমাদের সবাইকে কোনো না কোনো উদ্দেশ্যেই সৃষ্টি করেছেন, আর তাই হতাশ হয়ে লাভ নেই। তোমার সময় আসলে ঠিকই তুমি বুঝতে পারবে কেন তোমার সৃষ্টি হয়েছে। শুধু ভালোর সাথে থেকে সবাইকে ভালোবাসতে হবে। তো আর দেরি না করে এখন সরাসরি চলে যাচ্ছি আমাদের মুভি ম্যানের ফ্যান সেকশনে। আর আমাদের আজকের সেরা মন্তব্যকার হিসেবে নির্বাচিত হয়েছেন নুসরাত জাহান আপু। তিনি বলেছিলেন, চাঁদপুর সদর বাস স্ট্যান্ড থেকে দেখছি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, আর এভাবে আমাদের পাশে থাকার জন্য সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে জানাই অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো গল্পে। ততদিন সবাই ভালো থাকবেন, আর অবশ্যই ভালোকে ভালোবাসবেন।